আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হোয়াইট হাউসের বাইরে নির্বিচারে গুলি চালানো এক সন্দেহভাজন হামলাকারী সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত, নিরাপদে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশের হাতে রামিসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট, দ্রুতই চার্জশিট ডিএমপি। ঈদের পরেই বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নিয়ম ভেঙে প্রকল্প অনুমোদনের তদন্ত চলছে, প্রতিমন্ত্রী শাহে আলম। অভিযোগ অস্বীকার এনসিপি মুখপাত্রের। এবং রাজধানীতে স্থায়ী অস্থায়ী হাটে চলছে পশু কেনাবেচা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যশোর পিরোজপুরের খামারিরা। জয়পুরহাট ও মাদারীপুরেও জমে উঠেছে হাট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে নির্বিচারে গুলি চালানো এক সন্দেহভাজন হামলাকারীকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ সময় হোয়াইট হাউসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন সিবিএস নিউজ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির সবচেয়ে সুরক্ষিত অঞ্চলটির একটি চেক পয়েন্টে ব্যাগ থেকে বন্দুক বের করেই গুলি চালাতে শুরু করে হামলাকারী। তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। এই ঘটনার পর হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলা হয় হোয়াইট হাউসকে। তাছাড়া এখানেই থাকেন গোটা পৃথিবীর শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিটি অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট। তাই তো বিশ্বখ্যাত গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখান থেকে খবর সংগ্রহের চেষ্টায় থাকেন। কিন্তু স্থানীয় সময় শনিবার পড়ন্ত বিকেলে হোয়াইট হাউসের সীমানায় থাকা সাংবাদিকরা চরম আতঙ্কের মাঝে পড়ে যান। কারণ অনেকেই টিভিতে সরাসরি তথ্য দেওয়ার সময় খুব কাছাকাছি প্রচণ্ড গোলাগুলির আওয়াজ হতে থাকে, আর তাতে প্রাণ বাঁচাতে হুড়হুড়ি পড়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তারা। দ্রুত মাঠে নামে নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এসে ব্যাগ থেকে বন্দুক বের করে অন্তত 28 থেকে 30 রাউন্ড গুলি চালিয়েছে এক হামলাকারী। তাকে প্রথমে মৌখিকভাবে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এছাড়া এক পথচারী আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ সময় হোয়াইট হাউসে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন বলেই জানিয়েছে সিবিএস নিউজ। এই ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। শিশু রামিসা হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। দ্রুতই আলোচিত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে ডিসি মিডিয়া NM নাসিরউদ্দিন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঘাতক মাসুদ রানা নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে, মরদেহ গুম করার জন্য শরীরকে খণ্ডিত করে। মানুষের উপস্থিতি টের পেয়ে গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সোহেল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল এসব স্বীকার করে। সরকারের উচ্চ মহলের কঠোর নজরদারি থাকায় দ্রুত সময়ের মধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক প্রতিবেদন হাতে পায় পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, চার্জশিট তৈরির কাজ চলছে। 164 জবানবন্দি হয়েছে, তারপরে তার যে ডিএনএ টেস্ট সেটিও আমরা রিপোর্ট পেয়েছি, পোস্টমর্টেম রিপোর্টও আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা খুব তদন্তের মূল কার্যক্রমগুলি আমাদের প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র প্রস্তুতি কাজ চলছে, সম্পন্ন হয়ে গেলে আমরা বিজ্ঞ আদালতে স্বল্পতম সময়ের মধ্যে সাবমিট করব। রামিসা হত্যাকারী ঘাতক সোহেল রানা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, হত্যাকাণ্ডের আগে সে ধর্ষণ করেছে বলে সে বিজ্ঞ আদালতে স্বীকার করেছে এবং সে অনুযায়ী তার পরবর্তী যে অন্যান্য আনুষঙ্গিক তদন্ত সেটি আমাদের সম্পন্ন হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে পারে পুলিশ।
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পরেই রামিসা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার শেষ করতে চায়। রাজধানীতে এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে। অন্তর্বর্তী সরকারের সময়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ম ভেঙে সচিবের সই ছাড়াই প্রকল্পের অনুমোদন দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ মাহমুদ দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে কোনো প্রকল্পের অনুমোদন তিনি দেননি। রাতারাতি ডিপিপি মন্ত্রণালয় থেকে প্ল্যানিং এ গিয়েছে, প্ল্যানিং এ জরুরি মিটিং দেখে প্রকল্প একদিকে উঠায় অনুমোদন করে নেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা অনুশাসন জারি করেছেন যে আপনি নিজে সরজমিনে গিয়ে দুদকের তদন্তের বাইরে যে প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করার ব্যবস্থা নেওয়ার জন্য। বন্ধ কারখানা চালু, কৃষি উৎপাদন ও বাড়ানো ও ঋণ সুবিধা দিতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এর মধ্যে 41,000 কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করবে। গভর্নর বলেন, ব্যবসা বাণিজ্যে গতি ফেরানো, আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে পশুর হাট, চলবে ঈদের দিন ভোর পর্যন্ত। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে এবার মোট 27টি স্থানে পশুর হাট বসেছে। তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। হাটে অনেক পশু থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। দেশে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, রাজধানীর হাট ঘুরে দেখছেন সহকর্মী মুশফিকুর রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, ঈদের তো আর বেশি দিন বাকি নেই, হাটে কোরবানির পশু কেমন উঠেছে আর দাম কেমন বলছেন ক্রেতারা? ফাতিহা, এই মুহূর্তে আমি উপস্থিত আছি রাজধানীর দিয়াবাড়ির গরুর হাটে। এই হাটটিকে এবার দেশের সর্ববৃহৎ গরুর হাট বলা হচ্ছে এবং এই হাটের ডাকটাও কিন্তু বেশ চওড়া একটা ডাক উঠেছে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে উঠেছে। আর যেটা আপনাকে বললেন যে গরু এখন আসছে কিনা, আমরা যখন আসছিলাম এই হাটে তখন প্রচুর ট্রাক ভর্তি গরু আমরা দেখেছি, যে গরুগুলো আসলে হাটে নামার অপেক্ষায় রয়েছে। বিভিন্ন জায়গা থেকে দেশের ব্যাপারীরা সেই গরুগুলোকে নিয়ে এসেছে এবং এই হাটে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনেরই গরু এবং অন্যান্য যে গবাদি পশু, খাসি, মহিষ, এগুলো কিন্তু রয়েছে। এবং যারা বিক্রেতা আছেন বা ব্যাপারী আছেন যারা বিক্রি করতে আসেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেটা বলেছেন যে তারা কিন্তু এই হাটে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের গরু পরিচর্যা নিয়ে কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছেন। তবে যারা বিক্রেতা আছেন তারা জানাচ্ছেন যে ক্রেতাদের উপস্থিতি আসলে তুলনামূলক কম এখনো পর্যন্ত। তবে তারা আশা করছেন আজকে যেহেতু আসলে শেষ কর্মদিবস, এই কর্মদিবস শেষে আজকে বিকেল থেকেই বা রাত থেকে আসলে মানুষ আসবেন,
ক্রেতারা আসবেন এবং গরু তাদের পছন্দ মতো গরু, ছাগল এবং অন্যান্য যে কোরবানির গবাদি পশু আছে সেগুলো কিনবেন, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং আমরা কিন্তু হাটের সুবিধার পাশাপাশি কিছু ব্যত্যয় শুনতে পেরেছি, যে এই ট্রাকগুলো বা পিকআপগুলো গরু পরিবহন করে থাকে, সেই ড্রাইভার আমাদের কাছে অভিযোগ করেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হাট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কিন্তু আসলে বেশি টাকা রাখছেন, মানে যারা পশু পরিবহন করছেন তাদের কাছ থেকে একটা বিশেষ টাকা তারা রাখছেন, একটা স্টিকার দেওয়ার পাশাপাশি স্টিকার দিয়ে তাদের কাছ থেকে 5,000 টাকা করে রাখছেন, এমনটা তারা অভিযোগ করেছেন। এছাড়া এই হাটে আমরা যেমনটা দেখলাম আসলে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে রয়েছে এবং বিক্রেতারা অপেক্ষায় ক্রেতা আসবেন এবং এখান থেকে বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে খুব বেশি টাকা লাভ করে তারা গরু বিক্রি করবেন এমন মনোভাব তাদের নেই, তাদের কিছুটা লাভ থাকলেই তারা কিন্তু আসলে গরুগুলো ছেড়ে দিবেন। এবং ক্রেতারা এরই মধ্যে যারা বেচাকেনা করতে আসছেন বা পশু ক্রয় করতে আসছেন তারা কিন্তু ভালো দামেই আসলে এখান থেকে গরু বা অন্যান্য পশু সেগুলো কিনেছেন, এটা বলেছেন বিক্রেতারা। তারাও কিন্তু সন্তুষ্ট আছেন এবং পরবর্তী দিনগুলোর জন্য তারা অপেক্ষা করছেন যে তাদের সাথে আনা পশুগুলো তারা বিক্রি করে তারপরে ঘরে ফিরবেন। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর গরুহাট থেকে। ধন্যবাদ মুশফিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যশোর ও পিরোজপুরের খামারিরা। যশোরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিসিএস ক্যাডার ও নেইমার নামে দুটি বিশাল আকৃতির ষাঁড়। এদিকে জয়পুরহাট ও মাদারীপুরে জমে উঠেছে পশুর হাট। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুদ রানার রিপোর্ট। ঈদুল আজহা যতই এগিয়ে আসছে ততই বাড়ছে পিরোজপুরে খামারিদের ব্যস্ততা। জেলার চাহিদার তুলনায় 3,000-এর বেশি কুরবানির গরু প্রস্তুত রয়েছে। তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নেওয়ার শঙ্কায় রয়েছে স্থানীয় খামারিরা। শতাধিক গরু আছে, ভুট্টা, কাঁচা ঘাস এসবগুলো খাওয়াই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। সাধারণ মানুষ কিনবে এই জন্য আমরা তো কোনো ভেজাল খাদ্য খাবার ব্যবহার করি না। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা সহ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানি উপলক্ষে আমাদের প্রত্যেকটা হাটেও কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা থাকবে, সেখানে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। যশোরে বিসিএস ক্যাডার ও নেইমার নামের দুটি বিশাল আকৃতির ষাঁড় নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। বিসিএস ক্যাডারের ওজন প্রায় 1,000 কেজি, দাম চাওয়া হচ্ছে 14 লাখ টাকা। অপরদিকে নেইমারের ওজন প্রায় 1,300 কেজি, গরুটির দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। গরুটা যদি দামাদামি করে যদি আমাদের সাথে যদি হয় তাহলে দেখা যাচ্ছে গরুটা আমরা হয়তো নিতে পারি। আমরা আশা করছি গরুটা চেহারা এবং সবকিছু দিয়ে যে দেখবে এবং ভালো দামেও আমরা বিক্রি করতে পারবো। জয়পুরহাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম বসতেছে যে কেনার ক্রয় ক্ষমতার মধ্যেই। আগত গবাদি পশুর যদি কোনো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, রোগবালাই তাৎক্ষণিক হয়, সেবা দেওয়ার জন্য আমাদের টিম সবসময় প্রস্তুত থাকবে। মাদারীপুরে পশুর হাট বসলেও বেচা কেনায় বেশ কম। বিক্রেতাদের দাম ছাড়ার অপেক্ষায় দরদাম করে ফিরে যাচ্ছেন ক্রেতারা। গরুর বাজার ভালোই আছে, খারাপ না, বেচা কেনা চলছে মোটামুটি ভালোই। প্রাপ্যতা মাদারীপুরে 72,000 এর বেশি পশু প্রস্তুত আছে। কুরবানি ঈদ উপলক্ষে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দিতে টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হাট সংলগ্ন যে রাস্তাগুলি থাকে সেগুলিতে আমাদের মোবাইল টিম থাকবে। একই সাথে যানবাহনের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আমাদের ট্রাফিক ডিউটি থাকবে। নির্বিঘ্নে কুরবানি পশু বেচা কেনায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে জেলা প্রশাসন। মাসুদ রানা, এটিএন বাংলা। ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে 3রা জুনের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে জানায়, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী একবারে সর্বোচ্চ 4টি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
দর্শক, কলাবাগানে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান, যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, যাত্রী চাপ কেমন দেখছেন? ভোগান্তি বা বিড়ম্বনায় আছে কিনা সে সম্পর্কে আমাদের জানাবেন। জি, ধন্যবাদ পাতিহা। আপনাকে বলে রাখি যে বিশেষ করে আমরা সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার এবং কি ট্রেন স্টেশন ঘুরে এসেছি। আমরা যেটি দেখতে পেয়েছি যে আগামীকাল থেকে আনুষ্ঠানিক ঈদের ছুটি শুরু হচ্ছে, সেই অনুসারে আজ তেমন একটি যাত্রীর চাপ দেখা যাচ্ছে না। অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারগুলো, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে গত শুক্রবার এবং কি শনিবার ছুটির দিন থাকায় অনেকে যারা আজকের ছুটি ম্যানেজ করতে পেরেছিলেন তাদের অনেকে পরিবার পরিজনকে এবং কি নিজেরাই নারীর টানে বাড়ি ফিরেছেন, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যাত্রা করেছিলেন। তবে আজ অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা বাস কাউন্টারগুলো। তবে সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে কিছুটা বিলম্বে প্রায় প্রতিটি ট্রেন যাত্রা করেছে, ঢাকা ছেড়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঈদে উদযাপন করার যাত্রীদের নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে ছুটে গিয়েছে। তো যাত্রীদের যে প্রত্যাশা যে নিরবিচ্ছিন্নভাবে এবং কি ভোগান্তিমুক্তভাবে ঈদ উদযাপন করবেন এবং কি যাত্রাপথের ভোগান্তি এড়াতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এই ঈদুল আজহায় একটি বিড়ম্বনা হয়ে থাকে, বিশেষ করে সড়ক পথে, বিশেষ করে সড়কের বিভিন্ন স্থানে হাট বসার কারণে সেই বিড়ম্বনা ধীরগতি তৈরি হয়। আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় রয়েছে থেমে থেমে গাড়িগুলো চলছে এবং কি একটি যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কেরও বিভিন্ন অঞ্চলে একটি যানজট দেখা দিয়েছে। তো এইবারের ঈদ যাত্রা যেন গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসন যাতে নিরবিচ্ছিন্ন এবং দুর্ভোগ মুক্ত একটি ঈদ যাত্রা নিশ্চিত করতে পারে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। কলাবাগান বাস কাউন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয় আরও 19 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 46 শিশু। বর্তমানে হাসপাতালে 72 শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের হাম প্রাদুর্ভাব ইউনিটের ফোকাল পারসন ডাক্তার গোলাম মাওলা এই তথ্য জানিয়েছেন। হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে আজ পর্যন্ত 36 জন শিশু মারা গেছে। গ্রীষ্ম এলেই উত্তরবঙ্গের প্রকৃতি যেন নানা রঙে সেজে ওঠে। বাতাসে মো মো করে আমের ঘ্রাণ, লিচুর রঙে রাঙা হয় চারপাশ। আর সেই গল্পের কেন্দ্র রাজশাহী ঘুরে এসে এসানুল কর্ণী স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে সোনালী আম, কোথাও লালচে লিচুর থোকা। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই মায়াবী দৃশ্য। ভোরের সূর্য উঠতেই বাগানে শুরু হয় কর্মব্যস্ততা। কেউ আম পাড়ছেন, কেউ ঝুড়ি ভরছেন লিচুতে। প্রতিটি ফলের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্বপ্ন আর কঠোর পরিশ্রম। রাজশাহীর মাটি আর আবহাওয়া যেন এক আশীর্বাদ। এখানকার গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া কিংবা আমরুপালি, প্রতিটি আমের স্বাদ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আর টসটসে লিচুর মিষ্টি রস যেন গরমের ক্লান্তি ভুলিয়ে দেয় এক নিমিষেই। তবে শুধু স্বাদের গল্প নয়, এই আম লিচুর সঙ্গে জড়িয়ে আছে হাজারো কৃষকের জীবিকা। ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। সরকারের কাছে আমাদের যে লিচুটা, যে বাজারটা আমাদের পাই বরাবর ভালো, লিচুটা মানে পাঠাই ঢাকা পাটি সব জায়গায় যাইতে পারে। যদি দর পায়, দাম পায় তাহলে উঠবে, আর যদি না পায় তাহলে আর উঠবে না। সরকারের কাছ থেকে আমাদের আকুল আবেদন, বাজার মনিটরিং যদি ভালো করে, যে কৃষকের কাছ থেকে কিনলো আবার বেচতেছে একটা, তো লাভের একটা পার্সেন্টেজ থাকে, ওই পার্সেন্টেজটা যদি সরকার কন্ট্রোল করে তাহলে হয়তো আমরাও কিছু দাম পাবো। এবারের গল্পে আছে একটু ভিন্নতা। গতবারের তুলনায় ফলন কিছুটা কম, আর অনুকূল না থাকা আবহাওয়ায় চাষিদের মনে দুশ্চিন্তার ছায়া। ঝড় বৃষ্টি আর তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা তাদের লাভবান হওয়ার পথে তৈরি করছে অনিশ্চয়তা। আমাদের ফলন একটু বিপর্যয় হচ্ছে, আবার ফলন আসলেও আমাদের লিচুটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বৃষ্টি, এই খরা, এতে আমাদের লিচুটা পুড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে।
কিছু ঝড় হলো, হওয়ার পরে আমগুলো সব পড়ে শেষ। প্রকৃতির অনিশ্চয়তার মাঝেও আশা ছাড়েননি চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন বাগানে। কেনাবেচার ব্যস্ততায় মুখর পুরো এলাকা। ট্রাক ভর্তি আম আর লিচু ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। এই মৌসুম শুধু ফলের নয়, এটি আবেগেরও। শৈশবের স্মৃতি, গ্রামের টান আর পরিবারের সঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দ সবকিছু মিলিয়ে রাজশাহীর আম ও লিচু যেন বাংলার গ্রীষ্মের এক অনিবার্য নাম। রাজশাহীর প্রতিটি বাগানে আম ও লিচু গাছে থোকে থোকে ঝুলছে গ্রীষ্মের এই মধুময় ফলগুলো, যা দেখলে সকলেরই চোখ জুড়িয়ে যাবে। তবে গতবারের চেয়ে কিছুটা ফলন কম ও আবহাওয়া অনুকূলে না থাকায় কিছুটা লোকসানের সংখ্যা রয়েছে আম চাষিদের। তারা বলছেন, এবার যদি তারা ন্যায্য দাম পান তাহলে সেই লোকসান তারা কাটিয়ে উঠবেন। তাই ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান এখানকার আম চাষিরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রাজশাহী। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে তিনি বলেন, চুক্তিটি এখনও মার্কিন ও ইরানি আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চুক্তির শেষ ধাপ ও বিস্তারিত বিষয়গুলো বর্তমানে আলোচনা হচ্ছে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এবার খেলার খবর। বিশ্বকাপ চলাকালে ইরান তাদের দলের অনুশীলন যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে করবে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানান, ফিফা এবং বিশ্বকাপ কর্মকর্তাদের সাথে আলোচনার পর দলটির অনুশীলন কেন্দ্র অ্যারিজোনার টুকসন থেকে মেক্সিকোর টিহুয়ানায় সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্ট ইরানের গ্রুপ জি এর ম্যাচগুলো ক্যালিফোর্নিয়ার ইনগেল্ড এবং সিয়াটলে খেলার কথা রয়েছে। ইরান ফুটবল কর্তারা মনে করেন, তাদের এই পদক্ষেপটি মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ করে দেবে এবং সম্ভাব্য ভিসা সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা করবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। হোয়াইট হাউসের বাইরে নির্বিচারে গুলি চালানো এক সন্দেহভাজন হামলাকারী সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত, নিরাপদে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুলিশের হাতে রামিসা হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট, দ্রুতই চার্জশিট ডিএমপি, ঈদের পরেই বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নিয়ম ভেঙে প্রকল্প অনুমোদনের তদন্ত চলছে, প্রতিমন্ত্রী শাহে আলম অভিযোগ অস্বীকার এনসিপি মুখপাত্রের। এবং রাজধানীতে স্থায়ী অস্থায়ী হাটে চলছে পশু কেনাবেচা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যশোর ও পিরোজপুরের খামারিরা, জয়পুরহাট ও মাদারীপুরেও জমে উঠেছে হাট। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।